অধ্যায় ৪২২ আসল জেসন ১৫ মিন্স্ক স্ট্রিটের বাথরুমের ভেতরে ক্লাইন মোরেত্তি তার লুকানো পকেট থেকে একটা কাগজের পুতুল বের করল। সে ওটা নাড়াল, তারপর সেটাকে একটা বডি ডাবলে বদলে ফেলল। সে অন্যদের ধোঁকা দেওয়ার জন্য বডি ডাবলটাকে খবরের কাগজ হাতে টয়লেটের ওপর বসিয়ে রাখল। তারপর ক্লাইন ছায়ার মধ্যে নিজেকে লুকিয়ে ফেলল। সে ঘড়ির কাঁটার উল্টো দিকে ৪ পা হাঁটল আর ধূসর কুয়াশার ওপরে চলে গেল। এইসব কাজগুলো জাদুর চেয়েও বেশি জাদুকরী ছিল। সেই বিশাল প্রাচীন প্রাসাদের ভেতরে ক্লাইন লম্বা ব্রোঞ্জের টেবিলের একেবারে শেষ মাথায় বসল। সে প্যাট্রিক জেসন বেরিয়ার রুমালটা তার সামনে জাদুকরীভাবে নিয়ে আসল। এটা শুধু একটা প্রজেকশন ছিল, কিন্তু বাস্তব জগতে রুমালটা তার কাছে থাকা পর্যন্ত এটাকে ডিভাইনেশনের কাজে ব্যবহার করা সম্ভব ছিল। সবচেয়ে পুরনো উদাহরণ হল যখন সে টিঙ্গেন সিটিতে মিউটেটেড সান স্যাক্রেড এমব্লেমের প্রজেকশনকে ডিভাইনেশনের বস্তু হিসেবে ব্যবহার করেছিল। তখন ক্লাইন নিজেকে কিভাবে ডাকতে হয় তা জানত না, আর ধূসর কুয়াশার উপরে আধ্যাত্মিক জিনিসপত্র নিয়ে আসাও তার জন্য সম্ভব ছিল না। অবশ্যই একটা প্রজেকশন আর আসল জিনিস দিয়ে ডিভাইনেশন করার মধ্যে অনেক বড় পার্থক্য ছিল। তাই ক্লাইন সবসময় আসল জিনিসটা ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করত, কিন্তু এখন অফিসিয়াল বিয়ন্ডাররা তাকে পাহারা দিচ্ছিল। তাই একটা রিচুয়াল করা তার জন্য খুব একটা সুবিধার ছিল না। যদি কেউ তাকে দিনের বেলা টয়লেটে বসে মোমবাতি জ্বালাতে দেখত, তাহলে সে মহা বিপদে পড়ত। যদি আমি সত্যিই ডিভাইনেশনের মাধ্যমে প্যাট্রিক জেসন বেরিয়ার অবস্থান বের করতে পারি, তাহলে আমি সবসময় নিজেকে ডাকার ঝুঁকিটা নিতে পারব। আর যদি ফলাফলটা পরিষ্কার না হয়, তবে রুমালটা এখানে নিয়ে আসব। বিড়বিড় করে ক্লাইন একটা ছাগলের চামড়া আর একটা ফাউন্টেন পেন বের করল। সে ডিভাইনেশনের বাক্যটা লিখল, প্যাট্রিক জেসন বেরিয়ার বর্তমান অবস্থান। সাধারণত টার্গেট শুধু একটা নির্দিষ্ট রিচুয়ালের সময় যে রুমালটা ব্যবহার করেছে সেটা দিয়ে তার অবস্থান বের করা অসম্ভব ছিল, কারণ তাদের মধ্যে সংযোগটা খুব একটা শক্তিশালী ছিল না, আর সেখানে অনেক বেশি বাধা ছিল। উদাহরণ হিসেবে বলা যায় যে রিচুয়ালটা অ্যাবিস গ্র্যান্ড ডিউককে উদ্দেশ্য করে করা হয়েছিল। তাকে খেপিয়ে তোলাটা খুব সহজ একটা ব্যাপার ছিল, কিন্তু ক্লাইনের জন্য এই বাধাগুলো দূর করা সম্ভব ছিল। সেই তথাকথিত অ্যাবিস গ্র্যান্ড ডিউক বড়জোর একজন হাই সিকোয়েন্স ডেভিল ছিল। সে মহাবিশ্বের অন্ধকার দিকের কোনো অবতার ছিল না। কুয়াশার ওপরে থাকা সেই রহস্যময় জায়গাটা এর মধ্যেই শাশ্বত প্রজ্জ্বলিত সূর্য আর ট্রু ক্রিয়েটরের মতো দেবতাদের সামলে নিয়েছিল। এমনকি তাদের চেয়ে একটু দুর্বল যে ছিল, সেই মিস্টার ডোর ও একজন ফেরেস্তার সমান ক্ষমতাবান ছিল। আর এখন পর্যন্ত ক্লাইন কোনো বড় বিপদে পড়েনি। সংযোগটা যথেষ্ট শক্তিশালী না হওয়ার যে সমস্যাটা ছিল, সেখানে ক্লাইনও বেশ অসহায় ছিল, কারণ ধূসর কুয়াশা তাকে শুধু একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সাহায্য করতে পারত। সে শুধু চেষ্টা করে দেখতে পারত, আর তার ভাগ্য পরীক্ষা করতে পারত। হয়তো এই জগতে একজন হাই সিকোয়েন্স বিয়ন্ডার সেন্ট হওয়ার পরেই তার মনে সেই আত্মবিশ্বাসটা আসতে পারে। তাত্ত্বিকভাবে এটা সম্ভব। যাই হোক, রিচুয়াল করার সময় একজন মানুষের শরীর, হৃদয় আর মন সবচেয়ে বেশি এক হয়ে যায়। বাইরের জগতের সাথে যোগাযোগ করার জন্য এটা সবচেয়ে সহজ উপায়। ক্লাইন এখন সবেমাত্র রহস্যবিদ্যায় একজন বিশেষজ্ঞ হয়ে উঠছিল। সে বিড়বিড় করে কথাগুলো বলল। সে রুমাল আর ডিভাইনেশনের বাক্য লেখা ছাগলের চামড়াটা হাতে নিল। তারপর সে তার চেয়ারে হেলান দিয়ে বসল। সে খুব দ্রুত ধ্যানের জগতে প্রবেশ করল আর অনবরত জপ করতে লাগল প্যাট্রিক জেসন বেরিয়ার বর্তমান অবস্থান। ৭ বার জপ করার পর ক্লাইন গভীর ঘুমে তলিয়ে গেল, আর সে স্বপ্নের জগতে প্রবেশ করল। সেই ধূসর জগতের ভেতরে অসংখ্য ছবি এদিক সেদিক ভেসে বেড়াচ্ছিল, আর তারা একে অপরের সাথে মিলেমিশে যাচ্ছিল। খুব শিগগিরই দৃশ্যটা পরিষ্কার হয়ে ক্লাইনের চোখের সামনে ভেসে উঠল। তার মনে হল যেন সে সত্যি সত্যি একটা স্বপ্নের ভেতরে ঢুকে পড়েছে। স্বপ্নের ভেতরে আলো বেশ অনুজ্জ্বল ছিল, আর ডেস্কটার রং ছিল গাঢ় লাল। জানালাটার সামনে একটা ছায়া দাঁড়িয়েছিল। সে বাগানের দিকে তাকিয়েছিল। বাগানের ভেতরে একটা কাঁচের ঘর ছিল। সেখানে ডিসেম্বরের তীব্র শীতেও গাঢ় লাল রঙের গোলাপ ফুল ফুটেছিল। জানালার কাঁচে একটা মানুষের ছায়া দেখা যাচ্ছিল। তার উচ্চতা মাঝারি ছিল। তার চুলগুলো ছিল কোঁকড়ানো আর বাদামি রঙের। চোখগুলোও ছিল ঠান্ডা আর বাদামি। তাকে দেখতে ৩০-এর কোঠায় থাকা একজন মানুষের মতো লাগছিল। এই লোকটাকে আমি কি প্যাট্রিক জেসন বেরিয়ার অবস্থান ডিভাইনেশন করছি না? একে তো একটু চেনা চেনা লাগছে। ক্লাইন বেশ অবাক হল, কিন্তু সে এই নিয়ে আর বেশি কিছু ভাবল না। সে তার আধ্যাত্মিকতাকে চারপাশে ছড়িয়ে পড়তে দিল, যেন সে কোনো এক রহস্যময় জগতে ঘুরে বেড়াচ্ছিল। সে প্রশ্নটা করার সাথে সাথেই লোকটা ঘুরে দাঁড়াল আর ঘরের এক কোণায় হেঁটে গেল। সেখানে চামড়ার 2টো বড় স্যুটকেস রাখা ছিল। লোকটা উবু হয়ে বসল। তারপর সে একটা স্যুটকেস খুলল। ভেতরে থরে থরে সাজানো অনেকগুলো টাকার বান্ডিল ছিল, আর তার ওপরে কিছু সোনার বার রাখা ছিল। যে নোটগুলো দেখা যাচ্ছিল সেগুলো সব 10 পাউন্ডের ছিল, আর সোনার বারগুলো থেকে একটা জাদুকরী আলো ঠিকরে বেরোচ্ছিল। লোকটা তার স্যুটকেসের একটা লুকানো পকেট থেকে কিছু একটা বের করল। সে ওটা নাড়াল আর খুলে ধরল।
ওটা ছিল মানুষের চামড়ার একটা ফ্যাকাসে টুকরো, একদম আস্ত একটা মানুষের চামড়া। লোকটা খুব দ্রুত তার জামাকাপড় খুলে ফেলল, আর সেই মানুষের চামড়াটা পরে নিল। মাত্র 10 সেকেন্ডের মধ্যে সে প্যাট্রিক জেসন বেরিয়া হয়ে গেল। তার গালের হাড় উঁচু হয়ে গেল, চোখগুলো নীল আর ধূসর রঙের মিশেল হয়ে গেল, আর তার চুলগুলো সুন্দর করে আঁচড়ানো অবস্থায় চলে আসলো। ঠিক এই সময় দৃশ্যটা হঠাৎ করে ভেঙে গুড়িয়ে গেল, আর ক্লাইন তার চোখ খুলল। প্যাট্রিক জেসন বেরিয়া যে ঝুঁকি নিতে রাজি হয়েছিল, এতে অবাক হওয়ার কিছু ছিল না। তাহলে দেখা যাচ্ছে যে গত 10 বছর ধরে সে সব সময় মানুষের চামড়া পরে ঘুরে বেরিয়েছে, আর কখনো নিজের আসল চেহারা কাউকে দেখায়নি। একজন শান্ত আর পাগল ডেভিলের কাছ থেকে এমনটাই আশা করা যায়। ক্লাইন একটা দীর্ঘশ্বাস না ফেলে পারল না। জেসন তার একটা ছবি ঘরে রেখে গিয়েছিল, আর এতে আইসেনগার্ড, স্ট্যান্টন এবং বাকিদের মনে কোনো সন্দেহ তৈরি হয়নি, কারণ তার প্রতিবেশীরা তাকে দেখেছিল আর জানত যে সে দেখতে কেমন। এমনকি ছবিটা না থাকলেও অফিসিয়াল সংগঠনগুলোর বিয়ন্ডারদের ক্ষমতার সাহায্যে তার চেহারা আবার তৈরি করা খুব সহজ একটা ব্যাপার ছিল, আর তার ফলাফল একটা ছবির চেয়েও অনেক বেশি নিখুঁত হতো। তাই জেসনের কাছে এই ধরনের কোনো প্রমাণ নষ্ট করে ফেলার কোনো কারণ ছিল না। বিষয়টা বেশ যুক্তিসঙ্গত ছিল। কে ভাবতে পেরেছিল যে সে একদম স্বাভাবিক মনে হওয়া একটা জায়গায় এমন একটা ধোঁকা রেখে যাবে? যদি ছবি অনুযায়ী খোঁজ করা হয়, তবে নাইট হক্সদের কাছে সিল্ড আর্টিফ্যাক্ট 142 থাকলেও টার্গেটকে খুঁজে পাওয়া খুব একটা সহজ হবে না। তাছাড়া দুইবারই সে তার চেহারা লুকানোর জন্য নিজের ক্ষমতা ব্যবহার করেছিল। কে ভেবেছিল যে তার যেই চেহারাটা এত ভালোভাবে ঢেকে আর লুকিয়ে রাখা হয়েছিল, সেটাই আসলে নকল ছিল। ক্লাইন বুঝতে পারল যে জেসন কতটা ধূর্ত ছিল। সে তার কপালে হাত ঘষল, আর স্বপ্ন ডিভাইনেশনের দৃশ্যগুলো মনে করার চেষ্টা করতে লাগল। একটা কাঁচের ঘরসহ একটা বাড়ি, এটা বেশ স্পষ্ট একটা ব্যাপার। ব্যাকল্যান্ডে এই ধরনের বেশি বাড়ি নেই। কিন্তু প্রশ্ন হল, আমি এটা কিভাবে জানাব? আমি মেশিনারি হাইভ মাইন্ডকে জানানোর সাথে সাথেই জেসন নিশ্চয়ই বিপদ আঁচ করতে পারবে, আর সে ছদ্মবেশ ধারণ করে অন্য কোথাও চলে যাবে। সরাসরি সিল্ড আর্টিফ্যাক্ট 142 আছে এমন কোনো নাইট হক্সকে খুঁজে বের করব। যদি আমার পরিচিত কারো সাথে দেখা হয়ে যায়, আমি ছাই হয়ে টাস্ক নদীতে ছড়িয়ে যেতে চাই না। তাছাড়া আমি তাড়াহুড়ো করে এটা জানাতে পারি না। আমি সবেমাত্র তথ্য জোগাড় করা শুরু করেছি, তাই এত তাড়াতাড়ি আমার বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া কিভাবে সম্ভব? ওই লোকটা সত্যি সত্যি অনেক টাকা আর গয়নাগাটি নিয়ে ঘুরছে, একটা পুরো সুটকেস ভর্তি টাকার নোট। সব মিলিয়ে ওটার দাম হয়তো 50,000 পাউন্ডের বেশি হবে। ক্লাইনের মাথার ভেতর নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছিল। শান্ত হতে তার কিছুটা সময় লাগল। সে আরও 2 দিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। তারপর সে সঠিক উপায় ব্যবহার করে এই বিষয়ের দায়িত্বে থাকা নাইট হক্সদের তার পাওয়া তথ্যটা জানাবে। ডিভাইনেশন শেষ হওয়ার পর সে বাস্তব জগতে ফিরে আসল। তার বডি ডাবলটাকে সরিয়ে ফেলল, আর সে নিজেই টয়লেটের ওপর বসে পড়ল। বিকেলের দিকে ক্লাইন যখন বের হওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন সে একটা কয়েন ছুঁড়ল। সে যে ফলাফলটা পেল তা থেকে সে বুঝতে পারল যে এখন তার বাইরে যাওয়াটা মোটেই নিরাপদ নয়। আমি বাইরে গেলে কি কোনো বিপদ হবে? ক্লাইন একটুও দ্বিধা না করে বসার ঘরে ফিরে আসল, আর সেখানে বসে পড়ল। প্রায় 20 মিনিট পর সে দরজার বেল বাজার শব্দ পেল, আর দেখল যে আইসেনগার্ড স্ট্যান্টন তার সাথে দেখা করতে এসেছে। মিস্টার স্ট্যান্টন, কোনো অগ্রগতি হল? ক্লাইন বেশ আনন্দের সাথেই জিজ্ঞেস করল। আইসেনগার্ড স্ট্যান্টন হলের পিছনের দিকের ইশারা করল। চলো ভেতরে গিয়ে কথা বলি। ঠিক আছে। ক্লাইন একপাশে সরে গিয়ে রাস্তা করে দিল। মুখোমুখি রাখা দুটো সোফায় বসার পর আইসেনগার্ড তার শিকারির টুপিটা হাতে নিল, আর একটা গভীর শ্বাস নিল। ডিজায়ার অ্যাপোসল আবার ফিরে এসেছে। ক্লাইনকে চুপ থাকতে দেখে সে সন্তুষ্ট হয়ে মাথা নাড়াল, আর বলতে লাগল, দুজন গোয়েন্দার পরিবার নিরাপত্তা নিতে রাজি হয়নি। তারা ভেবেছিল যে এই বিপদে তাদের কোনো ক্ষতি হবে না, তাই তারা বাইরেই থেকে গিয়েছিল। আজ দুপুরের খাবারের সময় তাদের নিজ নিজ অফিসে মৃত অবস্থায় পাওয়া গেছে। একজন এত ভয় পেয়েছিল যে সে ভয়েই মারা গেছে, আর অন্যজন এত বেশি উত্তেজিত হয়ে পড়েছিল যে সে তার শরীরের শেষ শক্তিটুকুও খরচ করে ফেলেছিল। তারা খুব একগুঁয়ে ছিল, টাইরান্টের অনুসারীদের কাছ থেকে যেমনটা আশা করা যায়। তবে এর ফলে ম্যান্ডেটেড পানিশার্সরা আনুষ্ঠানিকভাবে এই ঘটনায় জড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে যে কয়েকটি চার্চ এবং সেনাবাহিনীর হাই সিকোয়েন্স বিয়ন্ডাররা এই বিষয়ে নজর রাখছে, আর তারা এই ডিজায়ার অ্যাপোসলের ঘটনাটাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তালিকাভুক্ত করেছে। তুমি কি আশা করছো যে জ্ঞান ও প্রজ্ঞার দেবতার অনুসারী হিসেবে আমি তোমার আসল পরিচয় সবার সামনে আনব না? ক্লাইন যেন কিছুটা বুঝতে পেরেই প্রশ্নটা করল। গোয়েন্দাদের মধ্যে কথা বলাটা খুব সহজ। আইসেনগার্ড হাসল আর মাথা নাড়াল। কোনো সমস্যা নেই। ক্লাইন প্রথমেই তাকে কথা দিল। তারপর সে বলল, আমার কিছু তথ্য পাওয়ার জায়গা আছে যা সবার সামনে আনা বেশ সুবিধাজনক।
যদি আমি পরে তাদের কাছ থেকে কোনো দরকারি খবর পাই তবে আমি আশা করি তুমি আমাকে নাইটহক্সদের ব্যাপারটা জানাতে সাহায্য করবে আর বিষয়টাকে গোপন রাখবে। সে কেন মিশনারি হাইভ মাইন্ডের বদলে নাইটহক্সদের কথা বলছে সে জানত যে এটা নিয়ে তার খুব বেশি স্পষ্ট করে বলার দরকার নেই। স্ট্যান্টনের মতো একজন বড় গোয়েন্দার বুদ্ধিমত্তা দিয়ে সে সহজেই ব্যাপারটা বুঝতে পারবে। আইসেনগার্ড প্রথমে ক্লাইনের কথায় রাজি হল। তারপর সে বেশ অবাক হয়ে বলল, আমাকে এটা বলার মানে হল জেসনকে আগে থেকেই বিষয়টা জানতে দেওয়া। আশা করি আমরা এটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় বের করতে পারব। তাছাড়া আমাকে অন্য উপায়গুলো নিয়েও ভাবতে সাহায্য করো। তোমার ওই আংটিটা নিশ্চয়ই কয়েক ধরনের বিয়ন্ডার ক্ষমতা নকল করতে পারে। ক্লাইন বেশ শান্ত গলায় উত্তর দিল, ঠিক আছে। আইসেনগার্ড আর কিছু বলল না। সে কয়েক সেকেন্ড ধরে কিছু একটা ভাবল আর তার পাইপটা বের করে একটা টান দিল। আজকে ডিজায়ার অ্যাপোসলের কাজগুলো আমার একটা ধারণাকে সত্যি প্রমাণ করেছে। হে হে হে, এটা ওই একই প্রশ্ন যা তুমি আগে ভেবেছিলে। তার মূল উদ্দেশ্য কি প্রতিশোধ নেওয়া নয়? ক্লাইন বুঝতে পারল যে আইসেনগার্ড কি বোঝাতে চাইছে। আইসেনগার্ড সামনের দিকে ঝুঁকে পড়ল আর বেশ গম্ভীর হয়ে বলল, যেহেতু জেসনের মধ্যেই কোল্ডব্লাডের পর্যায় পার করে এসেছে তার মানে সে সত্যিই একজন রক্তপিপাসু খুনি। ওই ডেভিলের জন্য তার এতদূর যাওয়াটা অসম্ভব একটা ব্যাপার। শার্লক, শোনো, এখন পর্যন্ত ব্যাকল্যান্ডের সব অফিসিয়াল বিয়ন্ডাররা মাঠে নেমে পড়েছে আর এমনকি হাই সিকোয়েন্স বিয়ন্ডাররাও এই বিষয়ের দিকে তাদের নজর ঘুরিয়েছে। এই অবস্থায় জেসন যদি অন্য কারো সাথে বোঝাপড়া করতে চায় যে তার আসল টার্গেট, তবে সেটা কি তার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে না? ক্লাইন কিছুক্ষণ এটা নিয়ে ভাবল আর বেশ জোর দিয়ে বলল, কথাটা একদম সত্যি। অল্প কিছুক্ষণ কথা বলার পর আইসেনগার্ড কাসলানাকে খুঁজতে চলে গেল। ক্লাইন কয়েন ছোঁড়ার পর সে তার পরিকল্পনা অনুযায়ী বাইরে বেরিয়ে পড়ল আর সে কোয়েলাক ক্লাবের দিকে রওনা হল। তাদের কেউই এখনও অফিসিয়াল বিয়েন্ডারদের কাছে তাদের সন্দেহের কথা জানায়নি, কারণ তাদের ভয় ছিল যে এর ফলে জেসনের দিকে বিপদের সংকেত চলে যেতে পারে আর সে এটা আঁচ করতে পেরে তার সব পরিকল্পনা মাঝপথেই বাতিল করে দিতে পারে। কোয়েলাক ক্লাবে ঢোকার সাথে সাথেই ক্লাইনের লবিতে সার্জন অ্যারন সেরেসের সাথে দেখা হল। অনেক দিন পর দেখা হল। ক্লাইন হাসল আর তাকে সম্ভাষণ জানাল, আমি ইদানিং বেশ ব্যস্ত ছিলাম। অ্যারন বেশ বন্ধুত্বপূর্ণ গলায় উত্তর দিল, কিন্তু সে তার স্বভাব মতো একটা শীতল চেহারা ধরে রাখল। তাছাড়া আমার স্ত্রী সম্প্রতি গর্ভবতী হয়েছে আর আমি আবারও বাবা হতে যাচ্ছি। অভিনন্দন। এটা কবে হল? ক্লাইন খুব সাধারণভাবে জানতে চাইল। অ্যারন কিছুক্ষণ ভাবল আর বলল, এটা কেবল নিশ্চিত হওয়া গেল। তার হয়তো 1 মাসের বেশি সময় ধরে গর্ভবতী হওয়ার কথা। 1 মাসেরও বেশি সময়। ক্লাইন বেশ অবাক হয়ে গেল আর তারপর সে তার চোখের দিকে তাকাল।